আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমরা আজকে আমাদের উদ্ভিদ বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার উদ্ভিদ শারীরতত্ত্ব আলোচনা করব। তোমাদের অনেকের এটা ডিমান্ড ছিল যে ভাইয়া অন্তত এটা আপনি পড়িয়ে দেন। ওকে, তো ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো আমি যেভাবে ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো আমি নিচ্ছি, তো তাতে করে আমাকে নিজেকে একটু বেশি ঘাটাঘাটি করতে হচ্ছে। উদ্দেশ্য একটাই, যাতে খুব অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দিতে পারি, মানে অল্প পড়েই যাতে তোমার পুরোটা কাভার হয়। তো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে আমার পেছনে বোর্ডের লেখা ক্লিয়ার কিনা। তো আমরা খুব বেশি সময় নষ্ট করব না। আমরা যেহেতু এটা কয়েকটা পার্টে নিব চ্যাপ্টারটা, আমি চাই না যে তোমাদের হিউজ একটা টাইম নষ্ট করতে। আমি খুব অল্প সময় আজকের টপিকটুকু পড়িয়ে দিব, এবং ইনশাল্লাহ এখান থেকে তোমরা আর কোনো প্রশ্ন ভুল করবা না। আমার খুব দৃঢ় বিশ্বাস তোমরা আর কোনো প্রশ্ন ভুল করবে না ইনশাল্লাহ। অন্তত চ্যালেঞ্জ করা যায় যে হ্যাঁ ইনশাল্লাহ ভুল করবে না। সো আমি আমার গুরুত্বপূর্ণ পেজ এবং গ্রুপে ভিডিওটা শেয়ার করলাম। তোমাদের যদি কোনো বন্ধুবান্ধব থাকে, যদি কেউ লাইভ করতে চায়, দিতে পারো। মূলত ভিডিওটা আমি রেকর্ড করে ইউটিউবে আপলোড করতাম, বাট আমার একটা সমস্যা হলো, আমি যখন রেকর্ড করি ওবিএসে না করে আমার একটা প্রাইভেট গ্রুপে আমি লাইভ করি। সো মানে লাইভ করে তারপর ওইটা ইউটিউবে আপলোড দিই। ওই লাইভ যদিও কেউ দেখে না। সো নিশিত রয় রুয়েটের পড়া বাদ দিয়ে আসছে। ওকে, তো ভাইয়া প্রথমে তোমাদেরকে তিনটা ব্যাপার দেখাই। তোমরা এখানে একটা কিছু দেখতে পাচ্ছ, একটা বই দেখতে পাচ্ছ যার পেছনে আসলে ফ্যাব লেখা। তো আমি আমার যে বায়োলজি ফিনিশিং টাচ বই, সেই বইটা থেকে ছোট ছোট তিনটা পৃষ্ঠা আমি কেটে নিয়ে আসছি। খুব মজার বিষয় হলো, এই তিনটা পৃষ্ঠা যদি তুমি পড়তে পারো, বুঝতে পারো, তোমার কিন্তু এই টপিকটা শেষ। আমি কথা বলে বেশি টাইম ওয়েস্ট করব না, আমি পড়ায় চলে গেলাম। ওকে, তোমরা যারা রেকর্ড করো সমস্যা নেই, লাইভটাও কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো ভাইয়া খনিজ লবণ শোষণ এই টপিকটা থেকে আমরা যদি শুরু করি, আমি আগে পড়িয়ে দিই, তারপর দেখো তুমি সব কিছু পানির মতো তোমার কাছে সহজ। প্রথমে তুমি মাথায় রাখবা যে একটা উদ্ভিদের জন্য 17টা উপাদান দরকার, 17টা মৌলিক পদার্থ দরকার, 17টা। এর মধ্যে সিএইচও, অ্যালডিহাইডে যে তিনটা আছে, অ্যালডিহাইড, সিএইচও, এই অ্যালডিহাইড ছাড়া তাহলে 17 থেকে সিএইচও তিনটা বাদ দিলে বাকি থাকে কতটা ভাইয়া? 14টা। বাকি 14টাই উদ্ভিদ মাটি থেকে শোষণ করে। এটা অনেকবার আসছিল, এটা তোমার বোর্ড পরীক্ষা অনেকবার আসছিল। প্রশ্নটা এরকম যে উদ্ভিদ কোনটি মাটি থেকে শোষণ করে না? উদ্ভিদ কোনটি মাটি থেকে শোষণ করে না? তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। অথবা উদ্ভিদ কোনটি মাটি থেকে শোষণ করে? তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ছাড়া যা থাকবে তাই। এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল যেটা আবুল হাসান স্যারের বইয়ে নাই। এই 17টার মধ্যে 10টা ধনাত্মক, 7টা ঋণাত্মক আয়ন উদ্ভিদ শোষণ করে। এটা আজমল স্যারের উদ্ভিদ বিজ্ঞান বইয়ে আছে। সো আমরা কি কি পড়লাম? এটা এদিকে গেল কেন? আচ্ছা, আমরা কি পড়ছি? তাহলে আমরা পড়ছি মোট আছে 17টা। এর মধ্যে এইটা ছাড়া বাকি 14টা মাটি থেকে শোষণ হয়। তাহলে মাটি থেকে হয় না অ্যালডিহাইডের যে তিনটা আছে। এবং এটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, বোর্ড পরীক্ষায় এখন পর্যন্ত আসে নাই। আসতে কতক্ষণ? 10 রকম ক্যাটায়ন মানে ধনাত্মক আয়ন, 7 রকম অ্যানায়ন শোষণ করে। তো পানি আকারেই শোষণ হয়। সো পানি একটা অণু আকারেই শোষণ হয়। কিন্তু সোডিয়াম ক্লোরাইড, লবণ কিন্তু লবণ আকারে শোষণ হয় না। সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, দুইটা আয়ন হিসেবে শোষণ হয়। এখন এই যে আয়ন হিসেবে শোষণ হয়, এটা তোমার পরীক্ষায় আসবেই। কোন দুইটা আয়ন সবচেয়ে দ্রুত গতিতে শোষণ হয়? পটাশিয়াম এবং নাইট্রেট। ধনাত্মকের মধ্যে পটাশিয়াম, ঋণাত্মকের মধ্যে নাইট্রেট। এটার পিডিএফ তোমরা ক্লাস শেষেই কিন্তু লিঙ্কটা পেয়ে যাবা, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। মানে ডেসক্রিপশন বলে ইউটিউবের ডেসক্রিপশন বক্স, আর এখানকার ওটাকে কি বলে জানি না, যা বলে তাই। তো পরীক্ষায় এখানে কি ভুল করে দেয় জানো? তোমার বাসটা কোথায়? বাস হচ্ছে, তাহলে পটাশিয়াম নাইট্রেট দ্রুত শোষণ হয়, ক্যালসিয়াম সালফেট ধীরে শোষণ হয়। অপশনে বাস দিবে এরকম, সালফেট দিয়ে থাকবে, বা 2 মাইনাস না দিয়ে একটা মাইনাস দিবে। সো সালফেট তো আর একটা মাইনাস হয় না, এখানে একটা বাস, তাহলে এটা কিন্তু হবে না।
খেয়াল রাখো। তাহলে বারবার বলবা, কপাল ভালো থাকলে এটাই কোনো না কোনো বোর্ডে আসবে। পটাশিয়াম নাইট্রেট দ্রুত শোষিত হয়, ক্যালসিয়াম সালফেট ধীরে শোষিত হয়। ভেরি 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 ইম্পর্টেন্ট। এখন লবণ পরিশোষণ অঙ্গ কোনটা? ভাই উদ্ভিদ কোনো কিছু শোষণ করে মাটি থেকে কি দিয়ে? মূল দিয়ে। ধরো আমার হাতটা হচ্ছে মূল, আমার এই হাতের মধ্যে যে চুল আছে এই চুলগুলো হচ্ছে রোম, এই মূলের রোমগুলো পানি শোষণ করে, সামান্য পরিমাণ লবণ শোষণ করে। তাহলে মূল রোম কিছু লবণ শোষণ করে, তাহলে লবণ পরিশোষণের মেইন অঙ্গ কোনটা? মূলরোম কিন্তু না, মূলরোম দিয়ে কিছু লবণ শোষণ হয়। মেইন অংশ কোনটা জানো? সেটা হলো এই মূলের অগ্রভাগ। ধরো উত্তর হলো নখ। লবণ শোষণ সবচেয়ে বেশি হয় নখ দিয়ে। নখ দিয়ে। নখটা কি? নখটা হচ্ছে মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল। দেখো না আমাদের নখটা খুব দ্রুত বাড়ে, অর্থাৎ বিভাজিত হয়, এভাবে চিন্তা করো। তাহলে নখটা কি? এটা যদি মূল হয়, মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলের নবগঠিত কোষ। এই যে নতুন নতুন কোষগুলো, নতুন নতুন নখ গজায় আর আমরা কেটে ফেলি, এটা দিয়ে মূল শোষণ হয়, লবণ শোষণ হয়। তাহলে মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলের নবগঠিত কোষ। কিন্তু খুবই কমন সেন্স, যে উদ্ভিদ টোটালি নিমজ্জিত, নিমজ্জিত মানে কি? যার একটুও পানির উপরে নাই, যেমন শাপলা, সে কিন্তু নিমজ্জিত না, সে কিন্তু তার পাতাটা কিন্তু উপরে আছে। নিমজ্জিত মানে যার পুরোটাই পানির নিচে। তাহলে ওই উদ্ভিদ কি করবে? ওই উদ্ভিদ তার সমগ্র দেহ দিয়ে লবণ শোষণও করবে, পানি শোষণও করবে। তাহলে কোন উদ্ভিদের সব অঙ্গই পানি লবণ দুটোই শোষণ করে? উত্তর হলো নিমজ্জিত জলজ উদ্ভিদ। এইবার একটা নোট আছে, খনিজ লবণ শোষণের প্রভাবক যখন আমরা পড়ব, মোটামুটি সকল প্রভাবক খনিজ লবণ শোষণকে হেল্প করে, কিন্তু কিছু আয়ন আছে, কিছু আয়নকে বাধা দেয়। যেমন দুইটা লাইন আছে, এই লাইনটা আছে হাসান স্যারের বইয়ে, এই লাইনটা আছে আজমল স্যারের উদ্ভিদ বিজ্ঞান বইয়ে। এটা মনে রাখবা তোমরা, চমক দিয়ে, চমক, চমক দিয়ে। ব্যাপারটা এরকম, তাহলে মনে থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ পড়া। সেটা হলো এই চ এবং ম, আই মিন ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পটাশিয়াম আয়ন শোষণকে বাধা দেয়, আবার ক্যালসিয়াম সে আবার ম্যাগনেসিয়ামকে বাধা দেয়। সো চমক মানে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামকে বাধা দেয়, আর এরা দুজন আবার পটাশিয়ামকে বাধা দেয়। এবার চলে আসো ক্লোরোফিলের জন্য কোনটা দরকার। একটা জিনিস মাথায় গেঁথে রাখবা, ক্লোরোফিল মানে সিএইচ। ক্লোরোফিলের সংকেত হলো CHONMG, চন এমজি। এটা আমরা সালোক সংশ্লেষণে পড়ব। ক্লোরোফিলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম দরকার। এখন ম্যাগনেসিয়াম যদি না থাকে তাহলে সেটা কখনোই ক্লোরোফিল হবে না। এই জিনিসটা কিন্তু ফাইকো এরিথ্রিন, ফাইকো সায়ানিনে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আছে। তাহলে এবার একটা ব্রেইনে একটা জিনিস গেঁথে রাখো, যদি কখনো পরীক্ষায় প্রশ্ন করে যে ক্লোরোফিল তৈরির জন্য একটা উপাদান বলো যেটা অবশ্যই দরকার, তাহলে উত্তর হবে ম্যাগনেসিয়াম। যদি বলে দুইটা উপাদান বলো যেটা অবশ্যই দরকার, তখন উত্তর হবে নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। তাহলে মাথায় রাখো, যদি কখনো বলে যে কোনটি ক্লোরোফিল গঠনের জন্য দরকারি, একটা বলছে তাহলে ম্যাগনেসিয়াম, দুইটা বলতেছে তাহলে নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। আর একটা জিনিস মনে রাখো, ফয়ের অভাবে ফ ঝরে পড়ে। তাহলে পাতা, ফল, এই ফল ঝরে পড়ে, ফল ঝরে পড়ে ফয়ের অভাবে, ফল ঝরে পড়ে ফয়ের অভাবে, ফসফরাসের অভাবে ফল ঝরে পড়ে, পাতা ফল ঝরে পড়ে ফসফরাসের অভাবে। ওকে, এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো উদ্ভিদের ম্যাক্রোমৌল আর মাইক্রোমৌল। মাইক্রোমৌল খুব অল্প লাগে, ট্রেস মানে খুবই সামান্য, তাই মাইক্রোমৌলর অপর নাম ট্রেস এলিমেন্ট। আর ম্যাক্রো মানে বেশি, এগুলো বেশি বেশি লাগে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে এই উপাদানগুলোর মধ্যে কোনটি উদ্ভিদে সবচেয়ে বেশি দরকার, তাহলে এখানকার উপাদানের মধ্যে যেগুলো ম্যাক্রো সেটা বেশি দরকার, মাইক্রোগুলো কম দরকার, এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। তো ম্যাক্রোমৌল মনে রাখার ছন্দ ছোটবেলায় শিখছিলা। কি শিখছিলা বলো তো? ওই যে MGK ক্যাফে ফর নাইস চপস, শুধুমাত্র মনে রাখবা আয়রন নাই, কি নাই? আয়রন নাই। অথবা তুমি বর্তমানে মনে রাখতে পারো মজিদ কাকার নাইস চপস, এই যে মজিদ কাকার নাইস চপস। ওকে, আমি লিখে দিলাম না? তাহলে ম্যাক্রোমৌল 9টা, মজিদ কাকার নাইস চপস, বাদ বাকি যা জানি না মাইক্রোমৌল। একটা আমি প্রশ্ন করি, দেখি আনসার দাও তো। এই যে মাইক্রোমৌল যা লাগে, মাইক্রোমৌল সব তো লাগে কি? মাইক্রোমৌল সব কি লাগে? কম লাগে। এর মধ্যে কোনটা সবচেয়ে কম লাগে? কে বলতে পারবা? অর্থাৎ এখানে যতগুলো উপাদান আছে 9 আর 8 17টা, এর মধ্যে উদ্ভিদে সবচেয়ে কম লাগে কোনটা? কে বলতে পারবা? কমেন্ট করে জানিয়ে দাও।
এবার দেখো কিছু উদ্ভিদের জন্য কিছু বিশেষ মৌল আছে যেগুলো তাদের উপকারী মৌল। তাহলে কোন উদ্ভিদের জন্য কোনটা উপকারী মৌল? উপকারী মৌল মানে ম্যাক্রো মাইক্রো এই 17টার মধ্যে নাই। যেমন দেখো আমরা সবাই জানি এখানে ঢেকে পড়ে গেছে, মানে ঢাকা পড়ে গেছে। সো এখানে সামুদ্রিক শৈবাল আছে। তোমরাই বলো সমুদ্র অঞ্চলে কি থাকে? লবণ, ওইখানে আয়োডিন থাকে। তাহলে মনে রাখবা সমুদ্র আছে তাহলে আয়োডিন, তাহলে সামুদ্রিক শৈবালের জন্য উপকারী মৌল কি? আয়োডিন। আর আমার সাথে বারবার বলো ঘাস, আমরা গ্রামগঞ্জে বলি ঘাস যখন উঠে এটাকে আমরা বলি ঘাস সিলি। তো বারবার বলো ঘাস সিলি, ঘাস সিলি নাইকো, বারবার বলো ঘাস সিলি নাইকো, ঘাস সিলি নাইকো। অর্থাৎ যে সকল লিগিউম হচ্ছে শিম জাতীয় উদ্ভিদ যারা নাইট্রোজেনকে ধরে রাখে তাদের জন্য উপকারী মৌল হচ্ছে কোবাল্ট। এবার একটা খুবই গুরুত্বপূর্ণ পড়া, সেটা দেখো ঘাসের জন্য তো সিলিকন উপকারী মৌল, তো সিলিকন ঘাসের জন্য বেশি লাগে না কম লাগে? সিলিকন কিন্তু অনেক বেশি লাগে। সো সিলিকন কিন্তু ম্যাক্রোমৌল। তাহলে ঘাসের ম্যাক্রোমৌল কোনটা? সিলিকন। ঘাসের উপকারী মৌল কোনটা? সিলিকন। আর একটা থাকলো C4-এর জন্য মাইক্রোমৌল, একটু কম লাগে কোনটা? সোডিয়াম। এই চারটাও কিন্তু আলাদা করে পড়বা। তো আমরা কিছু আয়ন নিয়ে পড়াশোনা কিন্তু করলাম। এবার আসো খনিজ লবণ শোষণের দুইটা প্রক্রিয়া। এখান থেকে মেলাবার পরীক্ষায় প্রশ্ন আসছিল, বোর্ড পরীক্ষায় এবং মেডিকেলেও আসে, এটা ইভেন রিটেনেও আসতে পারে। এটা মনে রাখার সহজ বুদ্ধি। এই যে আমার কলমটা দেখো, এই কলমটা কি আপনা আপনি উপরে উঠবে? ইম্পসিবল, এটা কখনোই আপনা আপনি উপরে উঠবে না। তাহলে এটাকে যদি তুমি উপরে উঠাও সেটাই হলো সক্রিয়, আর এটাকে তুমি ছেড়ে দাও অটোমেটিক্যালি নিচে পড়বে। আপনা আপনি পড়ে গেছে, এটা নিষ্ক্রিয়। তাহলে এবার তুমি চিন্তা করো তো, সক্রিয় মানে যদি তোমাকে এটাকে উঠাতে হয়, তাহলে দেখো তো কি করতে হচ্ছে? নিচ থেকে উপরে উঠাচ্ছ, তাহলে সক্রিয় মানে নিচ থেকে উপরে, নিম্ন থেকে উচ্চ ঘনত্ব। ক্লিয়ার? আচ্ছা, আপনা আপনি উঠতেছে না, তোমার হাত লাগতেছে, তার মানে তুমি বহন করতেছো, তার মানে এখানে একটা বাহক লাগে। আচ্ছা, যখন বাহক লাগে, হাত লাগলো, তাহলে তোমার শক্তি খরচ হয় নাই? শক্তি খরচ হয়েছে, শক্তি লাগে। আর শক্তি মানে কি? এটিপি। যেখানেই এটিপি লাগে সেখানে একটা এনজাইম লাগে, কাইনেজ। তাহলে যেহেতু শক্তি লাগে তাহলে এখানে এনজাইম লাগে। এবং লাস্ট কমন সেন্স, যেহেতু আমি হাত দিয়ে উঠাচ্ছি তাহলে ঘনত্ব যাই থাক, অ্যানায়ন ক্যাটায়ন যাই আছে সব সালারেই আমি উপরে নিয়ে আসব। তার মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন একই সাথে শোষণ হবে সক্রিয় প্রক্রিয়ায়, কারণ এখানে বাহক ইউজ করছি, একটা ট্রান্সপোর্ট ইউজ করছি। ঘনত্ব ম্যাটার না, তুই যা আছিস ভাই তুই সব চলে আয়, কারণ আমি তো শক্তি খরচ করে নিয়ে যাচ্ছি। এবং যেহেতু এখানে শক্তি খরচ হয়, এখানে শ্বসন হার বেড়ে যায়। এই জায়গায় আমরা একটা বাঁশ খাই। সক্রিয় শোষণে যেহেতু শ্বসন হার বাড়ে, আমরা ভেবেই নেই তাহলে নিষ্ক্রিয় শোষণে শ্বসন হার কমে। ভাইয়া কমে না, মানে বাড়ে না, ঠিক আছে, তার মানে এমন না যে কমে, স্বাভাবিক থাকে। এইখানে আমরা একটা বাঁশ খাই, পারলে একটা অশিলা বাঁশের ছবি এঁকে দাও, ডালপালাযুক্ত বাঁশের ছবি, বাঁশ খাইতে পারো। তাহলে সক্রিয় শোষণে শক্তি লাগে, তাহলে শ্বসন হারও বাড়ে, কিন্তু এখানে স্বাভাবিক থাকে। তাহলে আশা করছি এই ব্যাপারটা তুমি পারবা। এবং একটা জিনিস মাথায় রাখবা, বলো পানি নি ফর নিষ্ক্রিয়, তার মানে পানি শোষণ হয় নিষ্ক্রিয় প্রক্রিয়ায়। তাহলে পরীক্ষায় যদি বলে পানি শোষণ সম্পর্কে কোনটি সত্য নয় বা হয়, তাহলে নিষ্ক্রিয়র যা তারাই কিন্তু পানির। তাহলে যাহাই পানির তাহাই নিষ্ক্রিয়, যাহাই পানির তাহাই কি? নিষ্ক্রিয়। ওকে ওকে ফাইন। এইবার যেটা গুরুত্বপূর্ণ কথা, এই যে একটা প্রশ্ন আসছিল সক্রিয় পরিশোষণে, চলো তো আনসার দেই। তাহলে সক্রিয় মানে বুঝছো এই, তার মানে এখানে বাহক লাগে, এটিপি লাগে, এনজাইম লাগে, শ্বসন হার বাড়ে, কিন্তু এখানে আছে দেখো স্বাভাবিক। তাহলে আনসার হচ্ছে 2 এবং 3। আনসার কি বলো? 2 এবং 3। চলে আসি এইবার আমার লাস্ট পড়া। এটাতে অনেক কাহিনী আছে, আমি খুব ছোট্ট করে মজা করে বলবো। আমি মজা করেও বলতে পারি, সিরিয়াসলিও বলতে পারি। দেখো তোমাদের কোনটা পছন্দ হয়। পরীক্ষার একটা মানে মারাত্মক, এটা তোমরা এখানে উপকৃত হবা, আমি শিওর উপকৃত হবা। প্রথম কথা দেখো, লেখা আছে নিষ্ক্রিয় পরিশোষণের কিছু মতবাদ আছে, অর্থাৎ কিছু বিজ্ঞানী বলছে যে না, লবণ নিষ্ক্রিয় প্রক্রিয়ায় শোষণ হয়, কেউ বলছে না, লবণ সক্রিয় প্রক্রিয়ায় শোষণ হয়। এটাই বর্তমানে আসলে এস্টাবলিশড। এখন কে কি বলছে সেটা নিয়ে আমরা আসলে শিখব। প্রথম যেটা একদম ইজি প্রশ্ন, কোনটি নিষ্ক্রিয় শোষণের মতবাদ নয়, কোনটি সক্রিয় শোষণের মতবাদ নয় কিংবা হয়, যা ইচ্ছা। লক্ষ্য করো,
নিষ্ক্রিয় শোষণের 4টা মতবাদের নাম আছে তোমাদের বইয়ে। এই যে বোল্ড হরফগুলো হচ্ছে মতবাদের নাম, এই যে এগুলো হচ্ছে মতবাদের নাম, এগুলো হচ্ছে মতবাদের নাম। ওকে, আর সক্রিয় শোষণের মতবাদের নাম এই যে এ বি সি। আবার এই সবগুলোই এই একটা ধারণার উপর প্রতিষ্ঠিত। প্রথমে আমরা মনে রাখবো কিভাবে যে কোনটা সক্রিয় কোনটা নিষ্ক্রিয়। আমরা একটু আগেই পড়েছি সক্রিয় শোষণ মানে বাহক লাগে, তার মানে যার মধ্যে আমরা এখানে একটা ছন্দ দিয়েও পড়ি, গল্প করেও পড়ি, কিন্তু ওয়ান শট এত গল্প করে আমি টাইম ওয়েস্ট করবো না। শুধু মাথায় রাখবো বাহক থাকা মানে সক্রিয়, বাহক থাকা মানে সক্রিয়। তার মানে হলো যেখানে বাহক শব্দটা পাবো বাহক টাইপের সেটাই সক্রিয়। বিশ্বাস না হলে দেখো, যদি প্রশ্ন করে আয়ন বাহক ধারণার উপর প্রতিষ্ঠিত কোনটা, যেহেতু বাহক তাহলে সক্রিয়। আচ্ছা, যদি বলে সাইটোক্রোম পাম্প মতবাদ সক্রিয় না নিষ্ক্রিয়, আরে বাবা বলেই তো দিছে পাম্প। পাম্প মানে কি, একটা পাম্প মেশিন আছে যে পাম্প করে নিয়ে যাবে, তাহলে এখানে পাম্পটা কি, ওই পাম্প মেশিনটা কি, বাহক। এবং পাম্প মেশিনটার নাম সাইটোক্রোম, রাইট? সাইটোক্রোম কি, এটা একটা প্রোটিন। এবার দেখো লেখা আছে লেসিথিন বাহক ধারণা, নিচে দেখতে পাচ্ছ কিনা আল্লাহ জানে। দেখো নামের মধ্যে বাহক, এবার বাহকটাকে লেসিথিন, এবার বাহকটাকে লেসিথিন। আর একটা জায়গায় বলো তো বহন করা মানে কি, ট্রান্সপোর্ট। বহন করা মানে কি, ট্রান্সপোর্ট। দেখো নামের মধ্যেই ট্রান্সপোর্ট আছে, তাহলে তুমি কেন ছন্দ টন্দ দিয়ে মুখস্থ করবা, দেখলেই তো হচ্ছে। তাহলে সক্রিয় শোষণে কি থাকবে, বাহক, বাহক, ট্রান্সপোর্ট, পাম্প। কারণ পাম্প মেশিন একটা বাহক, ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট, বহন, রাইট? তুমি দেখো ব্যাপন প্রক্রিয়া, কোথাও কি বাহক আছে ভাইয়া? নেই। ব্যাপক প্রবাহ, ভর প্রবাহ, এগুলো কি বুঝবো, বাহক আছে ভাইয়া? নেই। ডোনান সাম্যাবস্থা, বাহক আছে ভাইয়া? নেই। আয়ন বিনিময়, কোথাও কি বাহক আছে ভাইয়া? নেই। সো বাহক, ট্রান্সপোর্ট, পাম্প থাকলে সক্রিয়, অন্য কিছু থাকলে নিষ্ক্রিয়। দ্যাটস ইট। এটা হচ্ছে প্রথম একদম বেসিক পড়া, ইজি পড়া, মানে এটা হচ্ছে একদম সহজ। এইবার আমরা ডিপে যাব, সব জায়গা থেকে প্রশ্ন আসছে। বোর্ড পরীক্ষার কথা বলছি আমি, মেডিকেল, জিএসটি, এগ্রি, ভার্সিটি কোনো কিছুর ক্লাস নিচ্ছি না, একদম ডেডিকেটেড বোর্ড এক্সাম, বোর্ড এক্সাম। খেয়াল করো তো, এখন সক্রিয় পরিশোষণের যে মতবাদগুলো, এই মতবাদগুলোর ভেতরে অনেক কথা আছে, এখান থেকেও অনেক কথা আছে। আমার মনে আছে আমার মেডিকেলে এই লাইনটা থেকে প্রশ্ন আসছিল, এই লাইনটা থেকে। তার মানে এই লাইনগুলো পরীক্ষায় আসবে, এসে বলবে এটা কোন মতবাদ, চোখের পলকেই উত্তর করতে পারবা। বলো তো ভাইয়া ব্যাপন মানে কি? এই যে আমি পাদ মারলাম, পাদটা দেখা গেল এখান থেকে ছড়ায় ওইখানে গেল, এটাই ব্যাপন। অর্থাৎ উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে কোনো কিছু যাওয়াই ব্যাপন। তাহলে কখনো যদি এই লাইনটা আসে যে কোষরসে কোনো আয়নের ঘনত্ব, ধরো এটা একটা উদ্ভিদের কোষ, এটা মাটি, তা কি বলছে, বলছে কোষরসে মানে ধর কোষের ভেতরে এটা রস, এইখানে যদি কোনো আয়নের ঘনত্ব মাটির দ্রবণে অবস্থিত আয়নের ঘনত্ব হতে যদি কম হয়, মানে এইখানে যদি আয়নের ঘনত্ব কম হয় আর এখানে যদি আয়নের ঘনত্ব বেশি হয়, তাহলে আয়নটা তো বেশি থেকে কমেই যাবে। তাহলে এটাকে কি বলে? এত সোজা জিনিস মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল আমাদের সময়, সেটাকে ব্যাপন বলে। বেশি ঘনত্ব থেকে কমে যাচ্ছে, সো এটার নাম হচ্ছে ব্যাপন। এইবার আসো, ব্যাপক প্রবাহের ডেফিনেশন কি থাকবে? আমরা সবাই জানি প্রস্বেদন হয়। প্রস্বেদন মানে কি? পানি বেরিয়ে যায়। আমরা যেমন মুতু করি, উদ্ভিদও মুতু করে, বাট আমরা তরল আকারে, উদ্ভিদ আসলে বাষ্পাকারে মুতে। অনেক পার্থক্য আছে, আমরা উপর দিয়ে খেয়ে নিচ দিয়ে ছাড়ি, উদ্ভিদ আবার নিচ দিয়ে খেয়ে উপর দিয়ে ছাড়ে। আমরা ছাড়লে গন্ধ হয়, উদ্ভিদ ছাড়লে গন্ধ হয় না, অনেক পার্থক্য বলা যায়। কিন্তু একটা কমন মিল দেখো তো, আমরা ছাড়লে আমাদেরও পিপাসা লাগে, আবার পানি খেতে হয়, রাইট? উদ্ভিদও যখন ছাড়ে প্রস্বেদনের মাধ্যমে, উদ্ভিদ তখনও কিন্তু তারও পানি নিতে হয়। এই যে প্রস্বেদনের ফলে উদ্ভিদে পানির একটা ঘাটতি তৈরি হয়, এর ফলে উদ্ভিদ যখন পানি শোষণ করে সেই সাথে লবণও শোষণ হয়। তাহলে প্রস্বেদনের টানে যখন ব্যাপক হারে লবণ শোষণ হয়, যেহেতু বলেই দিছে ব্যাপক হারে, তার নামই হলো ব্যাপক প্রবাহ বা মাস ফ্লো। এ মাস, MASS, ম্যাস, এ ম্যাস মানে হচ্ছে ভর, সো ভর প্রবাহ। বিজ্ঞানীগুলোর নামও দিছি, এ যাবত আসে নাই, তারপরও দিয়ে দিছি। এবার দেখো ডোনান সাম্যাবস্থায় কি বলছে। ডোনান একটা বিজ্ঞানীর নাম। এই মামা কি বলছে জানো? এই মামা বলছে যে কোষের ভেতর, এই কোষের ভেতর বড় বড় ঋণাত্মক আয়ন আছে।
কিন্তু এরা এতই বড়, এরা ব্যাপন প্রক্রিয়ায় বের হয়ে আসতে পারছে না মাটিতে। এটা মাটি আসতে পারছে না। তাহলে কোষের ভিতর মাইনাস আয়ন বেড়ে যাচ্ছে, খুব খারাপ। সবসময় তো আয়নের একটা ব্যালেন্স থাকা লাগবে। এই জন্য কোষের ভেতর প্লাস আয়নগুলো কি করে, তাকে নিউট্রাল করার জন্য ভেতরে ঢুকে যায়। সো আলটিমেটলি দেখো তো, প্লাস আয়ন ঢুকলো মানে কি, ধনাত্মক আয়ন ঢুকলো মানে কি, আয়ন শোষণ হলো মানে কি, লবণ শোষণ হলো। কারণ লবণ তো আয়ন আকারেই শোষণ হয়। তাহলে দেখো তো, যদি কখনো এই লাইনটা আসে, এই লাইনটা বোর্ড পরীক্ষায় 3 বার আসছিল, 3 বার। বোর্ড এবং কলেজ পরীক্ষায়, মানে সরি বোর্ড না, বোর্ড প্লাস ওই যে তোমাদের যে বিভিন্ন টেস্ট পরীক্ষা হলো বা কলেজ পরীক্ষায়। তাহলে যদি বলে কোষের ভেতরে অব্যাপন ব্যাপিত হইতে পারছে না, এরকম অব্যাপনযোগ্য ঋণাত্মক আয়নকে নিরপেক্ষ করার জন্য বাইরে থেকে কে ঢুকছে, প্লাস ঢুকে কি করছে, সাম্যাবস্থা। এটার নামই ডোনান সাম্যাবস্থা। এবং সর্বশেষ আয়ন বিনিময়টা কি বলছে দেখো, বলছে কোষের ভেতর ধরো পানি আছে, এই পানি কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করেছে, ভালো কথা, বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করেছে। সেই অ্যাসিডটা ভেঙে হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়ন হয়েছে। এটা একটা দিক। আবার কোথাও কোথাও বলা আছে, এই যে যখন কোষের ভেতর পানি বেড়ে যায়, পানিটা প্রোটন আর হাইড্রোক্সিল আয়নে পরিণত হয়। এই প্রোটনটা যখন বেরিয়ে আসে, এর সাম্যাবস্থা বা সমতা রক্ষার জন্য বাইরে থেকে পটাশিয়াম যায়। এই যে দেখো, প্লাসের বিনিময়ে প্লাস গেল, এটার নামই আয়ন বিনিময়। অনেকেই বলে এই যে মাইনাস আয়নকে নিউট্রাল করার জন্য আয়ন চলে গেছে, এটা কিন্তু আয়ন বিনিময় না, এখানে তো বিনিময় হয় নাই, ও তো ওখানেই আছে। তাহলে আয়ন বিনিময় কার বিপরীতে কে হয়, প্রোটনের বিপরীতে পটাশিয়াম আর ওএইচ এর বিপরীতে ক্লোরাইড। এই দুইটা কথা ভাইয়া মনে রাখবা। তাহলে নিষ্ক্রিয় শোষণের মতবাদগুলোতে কোনো বাহক ট্রান্সপোর্ট পাম্প থাকবে না। ওকে। এবং ডেফিনেশনে যদি ঘনত্ব বেশি থেকে কম, ব্যাপন। যদি বলে প্রস্বেদনের টানে, কার টানে, তাহলে ব্যাপক প্রবাহ। যদি বলে মাইনাসকে নিউট্রাল করার জন্য প্লাস গেছে, সাম্যাবস্থা। যদি বলে হাইড্রোজেনের বিপরীতে পটাশিয়াম, সো আয়ন বিনিময়। এবং এমসিকিউতে আসতে পারে কার বিনিময়ে কে, ক্লিয়ার। এইবার আসো লুন্ডেগার মতবাদ, যেটা তোমার সিকিউতেও আসতে পারে। এমসিকিউ এর লুন্ডেগার মতবাদ থেকে তুমি কি পড়বা, ভালো করে শোনো। এই দুইটা লাইন থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসছিল। লাইনটা কি আগে ভালো করে বোঝো। আমি যদি পরের পেজে একটা ছোট্ট ব্যাপার শুধু দেখাই, এইটা যদি কোষঝিল্লি হয়, এটা যদি কোষঝিল্লির দুইটা লেয়ার হয়, এইটা হচ্ছে ভেতরের দিক, মানে এটা হচ্ছে কোষ, এটা হচ্ছে বাইরের দিক। সো ভেতর থেকে তো বাচ্চা বের হয়, এই কোষঝিল্লির ভেতর না সাইটোক্রোম আছে, কোষঝিল্লির ভেতর না সাইটোক্রোম আছে। কারণ সাইটোক্রোম, ভেতর থেকে বাচ্চা বের হয়ে গেল, বাচ্চাকে বলবো বেবি, বাচ্চা একটু বড় হলো বেবি হয়ে গেল চাইল্ড, আর একটু বড় হলো হয়ে গেল অ্যাডাল্ট। এইখান থেকে প্রশ্ন আসে ভাই বোর্ডে, পোলাপান বাস খাইছে। প্রশ্ন ভালো করে বোঝো। তাহলে ভেতর থেকে বাইরের সিরিয়াল কি, বেবি, চাইল্ড, অ্যাডাল্ট। অর্থাৎ সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ। সাইটোক্রোম হচ্ছে প্রোটিন যার ভেতর লোহা আছে, রাইট? ওকে ফাইন। প্রশ্ন কি আসছিল দেখো, প্রশ্ন আসছিল, আচ্ছা এটা যেহেতু কোষঝিল্লির এটা ভেতরের তল, এটা বাইরের তল। এইটাও মেডিকেল না, বোর্ড পরীক্ষায় বা কোনো কলেজ পরীক্ষা আসছিল। ডিহাইড্রোজিনেজ একটা এনজাইম আল্লাহ তাআলা এখানে রেখেছেন। ডিহাইড্রোজিনেজ বলেই দিছে এই এনজাইম হাইড্রোজেনকে ডিলিট করে। এই এনজাইম যখন হাইড্রোজেনকে ডিলিট করে, তখন হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন তৈরি হয়। তাহলে তোরা সবাই বলতো, ইলেকট্রন ভেতরে না বাইরে? ইলেকট্রন ভেতরে। তাহলে ইলেকট্রন পরিবহন হবে কোন সিরিয়ালি? ইলেকট্রন পরিবহন হবে ভেতর থেকে বাইরে, অর্থাৎ বি সি এ, এই সিরিয়ালি কিন্তু পরিবহন হবে। আর এই ইলেকট্রনের সাথে সামঞ্জস্য রেখে বাইরে থেকে ভেতরে অ্যানায়ন পরিবহন হবে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে অ্যানায়ন পরিবহনের গতিপথ বলো, তাহলে উত্তর হবে অ্যাডাল্ট, চাইল্ড, বেবি, ক্লিয়ার। আর যদি বলে ইলেকট্রন পরিবহনের গতিপথ বলো, তাহলে হবে বেবি, চাইল্ড, অ্যাডাল্ট, কারণ ইলেকট্রন ভেতর থেকে আসছে, ভেতরে আগে বেবি বের হবে, তারপর চাইল্ড, তারপর অ্যাডাল্ট। ভাই খুব ইজি ব্যাপার, একদম পেঁচাবানা। দেখো কোষঝিল্লির ভেতরের তলে কি বলছে দেখো, কোষঝিল্লির ভেতরের তলে এই এনজাইমের ক্রিয়ায়, এটাও বোর্ড পরীক্ষা আসছিল। এই এনজাইমের ক্রিয়ার ফলে কি তৈরি হচ্ছে, প্রোটন এবং ইলেকট্রন তৈরি হচ্ছে। ফাইন, সেই ইলেকট্রনটা তাহলে কোত্থেকে পরিবহন হচ্ছে, কোষঝিল্লির ভেতরের থেকে বাইরে পরিবহন হচ্ছে।
কার মাধ্যমে পরিবহন হচ্ছে? সাইটোক্রোম। বাবারা বাবুরা, সাইটোক্রোম অপশনে নাই। তাহলে যদি বলে কার মাধ্যমে? প্রোটিন, কারণ সাইটোক্রোম একটা প্রোটিন। এটাও প্রশ্ন আসছিল, ভুল করছে। সাইটোক্রোম অপশনে নাই, তাহলে যদি বলে ইলেকট্রন পরিবহন হয় কার মাধ্যমে? প্রোটিনের মাধ্যমে। আর মাথায় খেলে না, সাইটোক্রোম তো প্রোটিন, রাইট? ওকে ফাইন। এখন যদি বলে অ্যানায়ন পরিবহন হয় কোত্থেকে? অ্যানায়ন ঝিল্লির বাইরে থেকে ভেতরে, সেও কিন্তু সাইটোক্রোমের মাধ্যমে, কিন্তু তার গতিপথ হলো ACB, আর ইলেকট্রনের গতিপথ হলো BCA। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার হওয়ারই কথা। ওকে, তাহলে দেখো তো ভাইয়া, এই যে সাইটোক্রোম, সে তো বাহক, তাহলে বাহকের মাধ্যমে কে পরিবহন হলো? অ্যানায়ন। তাহলে বাহক যদি কাউকে নিয়ে যায়, সেটা সক্রিয় না নিষ্ক্রিয়? সক্রিয়। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লুন্ডেগার্ড মতবাদ অনুযায়ী অ্যানায়নটা হয় সক্রিয়ভাবে, কিন্তু ক্যাটায়ন হয় নিষ্ক্রিয়ভাবে। অ্যানায়ন সক্রিয়ভাবে, ক্যাটায়ন নিষ্ক্রিয়ভাবে, মনে রাখো। এইবার দেখো কি বলছে, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। এটা আবার কি? এগুলো সব রিটেন। আমরা এমসিকিউ কি লাগবে দেখো। বিজ্ঞানীর নাম পিটার মিচেল। ইনি একটা মডেল দিছে, ক্যামি অসমোটিক মডেল। এটা তোমরা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পড়ার সময় মেবি শিখছো জিনিসটা কি। তো ইনি কি বলছে জানো? যদি আমি সিম্পলি দেখাই, কোথায় দেখাবো সেটাই তো একটা ব্যাপার। আচ্ছা, আমি যদি এখানে দেখাই, সেটা হলো এইটা মনে করো একটা কোষঝিল্লি, এটা ভেতর, এটা বাহির। তো উনি বলছে কোষঝিল্লির ভেতরে একটা এনজাইম আছে। একবার শুধু শোনো, এনজাইমটার নাম এটিপিএজ, অর্থাৎ যে এনজাইম এটিপিকে ভাঙে। তো এটিপিকে যখন ভেঙে ফেলবে তখন তৈরি হবে এডিপি। আর এটিপি ভাঙলে আমরা তো শক্তি পাই। তাহলে এটিপিকে ভেঙে যখন হবে এডিপি, আমরা তো শক্তি পাই। এই শক্তির সাহায্যে প্রোটনকে ঘাড় ধাক্কা দিয়ে এখানে বাইরে বের করা হয়, এই প্রোটন তুই বেরিয়ে যা। তার মানে দেখো কোষের ভেতরে এটিপিএজ এনজাইম, এটা বোর্ড পরীক্ষায় আসছিল, যে কার ভাঙ্গনের ফলে প্রোটন বেরিয়ে যায়? এটিপির ভাঙ্গনের ফলে একটা শক্তি তৈরি হয়, এই শক্তি ধাক্কা দিয়ে প্রোটনকে বলে বের হ তুই আমার ঘর থেকে। মামারা, প্রোটন যখন বাইরে বেরিয়ে যাবে, বাইরে পজিটিভ চার্জ বেড়ে যাবে, আবার বাইরে পজিটিভ চার্জ বাড়ার সাথে সাথে পিএইচ কমে যাবে। তাহলে পিএইচ কমে গেল, পজিটিভ চার্জ বেড়ে গেল, তাহলে এই যে ঘনত্বের একটা ডিফারেন্স ক্রিয়েট হলো না? তুমি একটা জিনিস চিন্তা করো, মনে করো এইটা একটা কাগজ, মনে করো এটা তুমি একটা কাগজ, এখানে পানি আছে, তুমি সব পানিকে ধাক্কা দিয়ে শক্তি প্রয়োগ করে এ পাশে রাখছো। তুমি চিন্তা করো তো, এখানে পানি, এখানে অনেক পানি, কিন্তু এখানে পানি নাই। তাহলে এই পানিগুলো এপাশে আসার জন্য একটা ফোর্স ক্রিয়েট করবে না? তাহলে পানি যখন এদিকে আসার জন্য একটা ফোর্স ক্রিয়েট করবে, তাকে আমরা কি বলতে পারি? পানির আসার ফোর্স, মানে পানির আসতে চাওয়ার ফোর্স। তাহলে দেখো, এই শক্তির ক্রিয়ায় যখন আমরা প্রোটনগুলোকে বাইরে পাঠাচ্ছি, এখানে এত বেশি প্রোটন হবে, এই প্রোটনগুলো এবার এই দিকে যাওয়ার জন্য একটা ফোর্স ক্রিয়েট করবে। তো মোশন মানে গতি, মোশন হচ্ছে নাউন। এই মোশন নাউনটাকে যদি আমি অ্যাডজেক্টিভ করি, তাহলে হয় মোটিভ। তাহলে প্রোটনের মোশনের জন্য যে ফোর্স, তার নাম হলো প্রোটন মোটিভ ফোর্স। অর্থাৎ প্রোটন যত এদিকে বের হয়ে যাবে, এই প্রোটন অনেকগুলো বেড়ে যাওয়ার কারণে একটা প্রোটন মোটিভ ফোর্স তৈরি হবে। এই ফোর্সের ফলে প্রোটন যখন ভেতরে ঢুকতে যাবে, সাথে কিছু অ্যানায়নও ভেতরে ঢুকবে। কার মাধ্যমে ঢুকবে? এইটাই সবাই ভুল করে। কার মাধ্যমে ঢুকবে? এই মামাটার নাম প্রোটিন। এই যে কোষ ঝিল্লিতে প্রোটিন থাকে, প্রোটন না কিন্তু, প্রোটিন। এই প্রোটিন তখন প্রোটন আর অ্যানায়নকে একসাথে ভেতরে ঢুকাবে, তাই এটার নাম দেওয়া হয়েছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। তোমার পড়া লাগবে কি? আমি একটু প্যাক করলাম বেশি, তোমার মাথায় যদি না ঢোকে বাদ, তুমি পড়বা কি? প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টে প্রোটন যে বাইরে নিক্ষিপ্ত হয় কার ভাঙ্গনে? এটা একটা এমসিকিউ আসছিল, এটিপির ভাঙ্গনে। এটিপিকে ভাঙ্গে কে? এনজাইম। এনজাইমের শেষে কি বসে? এজ। ফাহাদকে ভাঙবে ফাহাদ এজ, এটিপিকে ভাঙবে এটিপিএজ, হাগাকে ভাঙবে হাগেজ। ওকে ফাইন। তাহলে দেখো, কোষের বাইরে প্রোটন বেশি হয়ে যায়, এই প্রোটন বেশি হলে একটা প্রোটন মোটিভ ফোর্স তৈরি হয়। এই ফোর্স তৈরি হলে প্রোটিন, বোল্ড করে দিছি, প্রোটিন বাহকটা অ্যাক্টিভ হয়, তখন সে প্রোটন অ্যানায়নকে একসাথে ভেতরে নিয়ে আসে, তাই এটার নাম প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। তাহলে এখানে এমসিকিউ দুইটা, কার ভাঙ্গনের ফলে এটিপি, আর বাহকটাকে প্রোটিন। দেখো প্রোটিন কিন্তু, বাট তাহলে দেখো বিজ্ঞানী লুন্ডেগার্ড বলেছে সাইটোক্রোম প্রোটিন আয়ন বহন করে নিয়ে যায়।
পিটার মিচেল বলছে কোষঝিল্লির প্রোটিন সাইটোক্রোম কিনা সেটা বলে নাই, প্রোটিন আয়ন বহন করে নিয়ে যায়, প্রোটন অ্যানায়ন দুটোকেই। কিন্তু লেসিথিন, লেসিথিন নাম শুনেছো? লেসিথিন, লেসিথিন একটা ফসফোলিপিড, লেসিথিন একটা ফসফোলিপিড। এই যে তোমরা ফ্লুইড মোজাইক মডেল পড়ছো না, ফ্লুইড মোজাইক মডেলে এই যে মাথা, লেজ, এই ফসফোলিপিডটার নামই তো লেসিথিন, এই ফসফোলিপিডটার নামই তো লেসিথিন। তাহলে কোন বিজ্ঞানী বলেছে আয়ন বহন করে লিপিড? বিজ্ঞানীটার নাম বেনেট ক্লার্ক। এটাও বোর্ড পরীক্ষায় আসছিল, বেনেট ক্লার্ক। আচ্ছা বোর্ড না হলে ক্যাডেট কলেজ বা কোনো একটা কিছুতে আসছিল, এইবার টেস্ট পরীক্ষায় বেনেট ক্লার্ক, বেনেট ক্লার্ক। তাহলে বলো লেসিথিন বাহক, তাহলে লেসিথিন বহন করবে, লেসিথিন হচ্ছে একটা ফসফোলিপিড, লেসিথিন বহন করবে, এটা কে বলেছে? বেনেট ক্লার্ক। তাহলে দেখো এই হচ্ছে ব্যাপার। এইবার আমাদের পড়া শেষ, আমরা এখন এমসিকিউ সলিউশন করব। চলো ধুমধাম, আমাদের পড়া শেষ। প্রশ্ন দেখো, এটা ভুল আছে তোমরা নিজেই বুঝতে পারবা। বর্তমানে অধিকাংশ বিজ্ঞানীরাই এ ব্যাপারে একমত যে উদ্ভিদ লবণ পরিশোষণের ক্ষেত্রে শক্তি ব্যয় করে। কোন মতবাদটি উক্ত পরিশোষণকে সমর্থন করে না? তাহলে কি বলেছে? শক্তি ব্যয় করে। তাহলে শক্তি ব্যয় করে মানে সক্রিয় শোষণ, তাহলে সক্রিয় শোষণকে সমর্থন করে না কে? নিষ্ক্রিয় শোষণ। তাহলে এখানে নিষ্ক্রিয় শোষণ কি? ডোনান সাম্যাবস্থা, ব্যাপন, আয়ন বিনিময়, এই তিনটাই তো নিষ্ক্রিয় শোষণ। তাহলে এটাকে সমর্থন করে না তিনজনই। প্রশ্নটা হইতে সমর্থন করে কে? তাহলে সমর্থন করে হচ্ছে লুন্ডেগার, কারণ লুন্ডেগারই হচ্ছে শক্তি ব্যয় করে হয়, এগুলো তো শক্তি সাহায্য ছাড়াই হয়, কারণ ওগুলো তো নিষ্ক্রিয়। তাহলে এখানে প্রশ্নটা কিন্তু ভুল আছে, এই যে তোমরা এখন বুঝতে পারলা। চলো আরো কিছু প্র্যাকটিস করি। সক্রিয় লবণ শোষণ মতবাদ কোনটা? এই যে বরিশাল বোর্ড 2023 সালে আসছিল। তাহলে সক্রিয় শোষণ মতবাদ কোনটা? তাহলে সক্রিয় শোষণ দেখো এই যে লুন্ডেগার মতবাদ। দেখো এরই অপর নাম সাইটোক্রোম পাম্প, পাম্প, কিন্তু এর অপর নাম যে লুন্ডেগার, এটা খেয়াল রাখতে হবে। সক্রিয় শোষণের ক্ষেত্রে কোনটি সঠিক? সক্রিয় শোষণে কোনটি সঠিক? এই যে শ্বসন হার বাড়ে, এটাই সঠিক। শক্তি লাগে, এনজাইম লাগে, অ্যানায়ন ক্যাটায়ন পৃথকভাবে না, পৃথকভাবে না, একই সাথে শোষণ হয়। খনিজ লবণ পরিশোষণ বৃদ্ধি পায়। খনিজ লবণ পরিশোষণ বৃদ্ধি পায় কখন? আমি বলছিলাম যে খনিজ লবণ পরিশোষণ আয়নের ক্রিয়ায় শুধু কমবে। যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়ামকে বাধা দেয়। তাহলে আয়নের পারস্পরিক ক্রিয়ায় যত বাড়বে তত কিন্তু কমবে, কিন্তু তাপমাত্রা প্রচ্ছেদন যত হবে তত খনিজ লবণ শোষণ বেশি হবে। ওই যে প্রচ্ছেদনের টানে ব্যাপক প্রবাহ হবে, তাপমাত্রা বাড়লেও ব্যাপক হবে, কিন্তু আয়নের ক্রিয়ায় কিন্তু কমবে। ওই যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়ামকে বাধা দিবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা যা পড়লাম সেগুলোই পরীক্ষায় আসছিল। আমি পরীক্ষার প্রশ্নগুলো দেখাই, এগুলো পরীক্ষার প্রশ্ন। তাহলে মূল দ্বারা এখন আমরা একটু রিভাইজ করি, দেখি কার কত মনে আছে। পড়ার 2 মিনিট বা 3 মিনিট। মূল দ্বারা সবচেয়ে মন্থর গতিতে শোষণ হয় ক্যালসিয়াম সালফেট। আমরা দ্রুত আনসার করব, দেখি আমাদের মনে আছে কিনা। দ্রুত গতিতে শোষিত হয় পটাশিয়াম নাইট্রেট। গাছপালা দ্বারা মাটি থেকে শোষিত হয় কার্বন CH4 ছাড়া যারা আছে তারা। কার্বনিক অ্যাসিড ভেঙে কি হয়? প্রোটন আর বাইকার্বনেট আয়ন। অপশনে যেটা থাকবে সেটাই উত্তর। কোন উপাদানটি মাটি থেকে শোষণ হয়? MgK ক্যাফেফর, মজিদ কাকার নাইস চপস। সো মজিদ যেহেতু ম্যাক্রোমৌল, এই 3টা মাইক্রোমৌল, তাহলে সবচেয়ে বেশি লাগে কোনটা? ম্যাগনেসিয়াম। মাইক্রোনিউট্রিয়েন্ট কি ম্যাক্রোনিউট্রিয়েন্ট কি? ম্যাক্রো হচ্ছে মজিদ কাকার নাইস চপস, তাহলে বাকিগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট। লবণ শোষণ অঙ্গ কি? মূলের অগ্রভাগের কোষ বিভাজনের নবগঠিত, এই নব কথাটা লিখলাম। সারা দেহই লবণ শোষণ করে, এগুলো সব কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। সারা দেহই লবণ শোষণ করে নিমজ্জিত জলজ উদ্ভিদের। আমরা একবার রিভাইজ করছি, মনে আছে কিনা? সক্রিয় লবণ শোষণ মতবাদ কি? সক্রিয় লবণ শোষণে কি থাকবে? বাহক, ট্রান্সপোর্ট এবং কি পাম্প। এই পাম্পেরই আরেকটা নাম লুন্ডেগার। বলো পাম্পেরই আরেকটা নাম কি? লুন্ডেগার। পার্থক্য ডান। কোষঝিল্লির ভেতরে কোন বিক্রিয়ার কারণে প্রোটন ইলেকট্রন তৈরি হয়? ডিহাইড্রোজিনেজ। এগুলো প্রশ্ন। ডিহাইড্রোজিনেজ বিক্রিয়ার কারণে তৈরি হয়। প্রোটন মোটিভ ফোর্স তৈরি হয় কি ভাঙ্গনের মাধ্যমে? এটিপি ভাঙ্গনের মাধ্যমে। কোনটির অভাবে ফুল ঝরে পড়ে? ফসফরাস। তাপমাত্রা বৃদ্ধি পেলে খনিজ লবণ পরিশোষণের কি পরিবর্তন হয়? বাড়ে, বৃদ্ধি পায়। তাপমাত্রা বৃদ্ধি, খনিজ লবণ বৃদ্ধি, শুধু একটা জায়গায় কমবে, আয়নের ক্রিয়া। বেনেট ক্লার্কের মত অনুসারে বাহককে, দেখো এটা পরীক্ষার প্রশ্ন। বেনেট ক্লার্কের মত অনুসারে বাহক হলো লেসিথিন। অপশনে যদি লেসিথিন না থাকে তাহলে হবে ফসফোলিপিড।
অপশনে যদি ফসফোলিপিড না থাকে তাহলে কিন্তু উত্তর হবে শুধু লিপিড, কিন্তু কখনোই প্রোটিন হবে না, প্রোটন হবে না, সাইটোক্রোম হবে না বাবুরা। ও এই যে অপশনে দেওয়াই আছে লেসিথিন। লুন্ডেগার্ড মতবাদ অনুযায়ী অ্যানায়নের বাহককে সাইটোক্রোম, দেখো লুন্ডেগার্ড মতবাদ তাহলে সাইটোক্রোম, তাহলে সাইটোক্রোম। এখন যদি অপশনে সাইটোক্রোম না থাকতো তাহলে প্রোটিন হইতো। প্রশ্ন হচ্ছে ভাই এটাও তো হবে, কিন্তু এটা আর এটা দুটোই তো প্রোটিন, কিন্তু ভাই প্রোটিন তো দুনিয়ায় অনেক আছে, স্পেসিফিক যে প্রোটিন তার নাম দিয়েছে, তাই এখানে আনসার হবে সাইটোক্রোম। লুন্ডেগার্ড মতবাদ অনুযায়ী দেখো পরীক্ষার প্রশ্ন, ইলেকট্রনের গতিপথ, ইলেকট্রন কোত্থেকে আসে, ভেতর থেকে বাইরে আসে, সো বেবি, চাইল্ড, অ্যাডাল্ট, বেবি, চাইল্ড, অ্যাডাল্ট, সো ক আনসার ভাইয়া, ক আনসার। যদি ইলেকট্রন না দিয়ে দিত অ্যানায়ন, অ্যানায়ন, তাহলে কি হতো, তাহলে যাহার হয় তাই হইতো। আচ্ছা এটা হচ্ছে প্রস্বেদন, ট্রান্সপিরেশন। আজকে আমরা প্রস্বেদন পড়াবো না, আজকে শেষ করে দেই, কারণ প্রতিদিন একটু একটু করে পড়াই। প্রস্বেদন নেক্সট দিন পড়াবো। ট্রান্সপিরেশন হচ্ছে জ্ঞানং পটোমিটার, ট্রান্সপিরেশনের বাংলা প্রস্বেদন, সো এটা আমাদের নেক্সট দিনের পড়া। এই যে দেখো এই প্রশ্নটা আসছিল, বলো তো এটার আনসার কি, তোমরা যারা দেখছো কমেন্ট করো। অব্যাপনযোগ্য ঋণাত্মক চার্জকে নিরপেক্ষ করার জন্য কিছু ধনাত্মক চার্জ মেমব্রেনের ভেতরে প্রবেশ করে, তাহলে এটা কোন মতবাদ বলো তো দেখি, কার মনে আছে? মাইনাসকে নিউট্রাল করার জন্য প্লাস প্রবেশ করে, এটা কার মতবাদ? এটা তোমরা কমেন্ট করো, কার মতবাদ যারা দেখছো, কার 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 মতবাদ বলো। নীরদ পাল বলছে এ, উম্মে কুলসুম রানু বলছে এ, এটা কোনটার আনসার এ দিছো? এই এটা কমেন্ট করো একটু, একটু আগে পড়াইছি ঋণাত্মককে নিরপেক্ষ বলেই দিয়েছে, নিরপেক্ষ, নিউট্রাল করার জন্য, নিউট্রাল করার জন্য। কোন মতবাদ? আরে বলো না। তাইম মিয়া বলছে বি, ভেরি গুড, ডোনান সাম্যাবস্থা, কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস, শাবাশ শারমিন, ভেরি গুড, তনয় অসাধারণ, সো থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না কত মিনিট হলো, 37 মিনিট, খুবই দুঃখিত, আমি 30 মিনিটে শেষ করতে চেয়েছিলাম, যেটা 30 মিনিট, প্রস্বেদন 30 মিনিট, 30 30 60 1 ঘন্টা, আর সালোক সংশ্লেষণ 30 মিনিট, শ্বসন 30 মিনিট, এই মোট 2 ঘন্টার পড়াতে পুরো চ্যাপ্টার, বিশাল চ্যাপ্টার শেষ হবে। আমরা কালকে অথবা পরশু, সম্ভব হলে কালকেই আমরা প্রস্বেদন নিয়ে আসবো, দেরি করব না, এই চ্যাপ্টার আমার রেডি, আমি মানে ক্লাস নিব। তো তোমরা বলো এভাবে লাইভে নিব কিনা, লাইভ করলে না একটা জোশ থাকে, রাইট? এটা আবার আমি কিন্তু ইউটিউবে আপলোড করে দিব, ইউটিউবে আপলোড করবো একদিন পর, 1-2 দিন পর, যাতে তোমরা আগে আগে শেখো। ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তোমাদের কিছু পরামর্শ থাকলে তোমরা আমাকে জানাতে পারো। আমি 38 বাজে, আমি 40-এর মধ্যে শেষ করবো, যাতে কেউ ভিডিওটা ক্লিক করার সময় ভয় না পায়, আল্লাহ এত বড় ভিডিও। ওয়ালাইকুম আসসালাম। সো কিছু বলার আছে তোমাদের, বলার আছে? 37 মিনিট তো নয়, এতটুকু আজকে মাথায় রাখ, আমি যা ডেলিভারি দিলাম এটা যদি মাথায় রাখতে পারিস, যে বোর্ড, তুমি যে বোর্ডে পড়ো না কেন, কোনো স্পেসিফিক বোর্ড না, ক্লাস শেষ, এতটুকুই, 2-2.5 ঘন্টা ক্লাস নিয়ে তোমাদের বিরক্ত করবো না। তোমাদের অন্য পড়া আছে, সেগুলো গোছাও, সেগুলো গোছাও। সো নেক্সট দিন, কালকে সবাই রেডি, সবাই রেডি? কালকে কয় তারিখ? কালকে, আগামীকাল কয় তারিখ? হ্যাঁ ভুলে যাই কেন, আগামীকাল 7 তারিখ, 7ই মে, 25, 10 PM, কয়টায় দিব? 10 না 11? 10 না 11 জানাও, 10 না 11 জানাও, 10টা না 11টায় কালকে ক্লাস নিব। কখন তোমরা ফ্রি? না 11টায়? এরকম প্রস্বেদন 30 মিনিটেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কখন নিব রে বলো না, ওই কথা ক। 17টা উপাদান, সিএইচও ছাড়া বাকি 14টা মাটি থেকে, ততক্ষণ কথা বলো। 10টা ধনাত্মক, 7টা ঋণাত্মক, ঘাস সিলি নাইকো। ওকে ফাইন, 11টায়, অনেকে 11 বলছো, 11টায় আজকের টাইমে 11 PM ফ্রি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ডান, ফাইনাল। আর ফাঁকি দিব না, আর দেরি করব না, আমি এখন ফ্রি আছি। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।